2020 সাল আমরা জানি সারা পৃথিবী একটা সংকটময় সময়কাল। আমরা জানি যে করোনা বা কোভিড-19 আমাদের সারা পৃথিবীর অর্থনীতি, শিক্ষা এবং বিশেষ করে স্বাস্থ্যের উপর কী ধরনের প্রভাব ফেলেছে। তো এই সমস্যার মধ্যে অন্যতম সমস্যা শিক্ষার্থীদের যে পড়াশোনার গতিশীলতা, সেটা কোথাও বাধাপ্রাপ্ত হয়েছে। তো সেই গতিশীলতা আনতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগ, তার সঙ্গে আমাদের শিক্ষক হিসাবে যে সমাজের প্রতি নৈতিক দায়-দায়িত্ব, তার জন্যই এই দশম শ্রেণীর আঞ্চলিক ভূগোলের সম্পর্কে আমার আলোচনা এবং ক্ষুদ্র প্রয়াস। প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2 নম্বর মানের এই অংশ থেকে প্রশ্নগুলি এবং তার সঙ্গে তার উত্তর। 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো করতে হবে বলে মনে হয়, সেগুলো সম্পর্কেই মূলত আমি লিখেছি এবং বোঝানোর চেষ্টা করছি। এখন আমরা আলোচনা করব ভারতের আঞ্চলিক ভূগোলের 3 নম্বরের মানের প্রশ্ন নিয়ে। প্রথম যে প্রশ্নটি, ভারতের নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভারতের পশ্চিম বাহিনী দুটি প্রধান নদী নর্মদা এবং তাপ্তি নদীর বৈশিষ্ট্য হল নদী মোহনাটি বদ্বীপহীন, যাকে খাঁড়ি বলা হয়। তো বদ্বীপ না গড়ে ওঠার সম্ভাব্য ও যুক্তিপূর্ণ কারণগুলি হল স্বল্প দৈর্ঘ্য। নর্মদা নদীটি 1310 কিলোমিটার এবং তাপ্তি নদীটি মাত্র 730 কিলোমিটার দৈর্ঘ্যের, অর্থাৎ নদী অববাহিকার আয়তন কম, পলির পরিমাণও খুবই কম হয়, যা বদ্বীপ গড়ে ওঠার পক্ষে প্রতিকূল। 2 নম্বর, গ্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহ। বিন্ধ্য ও সাতপুরা দুটি স্তূপ পর্বতের মাঝে যে গ্রস্থ উপত্যকা সৃষ্টি হয়েছে, তার মধ্য দিয়ে নদী দুটি খাড়া ঢালে মোহনার কাছে তীব্র গতিবেগে মিশেছে, অর্থাৎ নদী মোহনায় পরিসঞ্চয়ের সম্ভাবনা কমে। 3 নম্বর যুক্তি, আগ্নেয় ও রূপান্তরিত শিলার উপস্থিতি। নর্মদা ও তাপ্তি নদী উৎসের কাছে মার্বেল এবং বেশিরভাগ প্রবাহপথটি ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত হওয়ায় পলির পরিমাণ খুবই কম হয়, যা বদ্বীপ গড়ে ওঠার পক্ষে প্রতিকূল। 4 নম্বর যুক্তি, আরব সাগর ও কাম্বি উপসাগরের গভীরতা ও অস্থিরতা। ভূ আলোড়নের ফলে নদী মোহনায় গভীরতা প্রায় 5 থেকে 7 মিটার এবং জোয়ার ভাটার প্রকোপ এখানে অধিক। তাই নদীবাহিত পলিরাশি মোহনার কাছে সঞ্চিত না হয়ে বহু দূরে নিক্ষিপ্ত হয়, অর্থাৎ বদ্বীপ গড়ে ওঠার সম্ভাবনা হ্রাস পায়। এই প্রশ্নটির সাপেক্ষে একটি ছবি যুক্ত করা হয়েছে। 3 নম্বর মানের 2 নম্বর প্রশ্নটি হল, ভারতে কোন পদ্ধতিতে সবচেয়ে বেশি জলসেচ করা হয় এবং তার যুক্তি দাও। ভারতে প্রধানত 3 ধরনের জলসেচ ব্যবস্থা প্রচলিত রয়েছে, যথা কূপ, নলকূপ, খাল ও জলাশয়। প্রযুক্তিগত উপায়ে ভৌমজলকে প্রয়োজন মতো ব্যবহার করার উদ্দেশ্যে কূপ ও নলকূপ ব্যবস্থা সবচেয়ে বেশি সুবিধাজনক এবং ব্যবহারযোগ্য জলসেচ ব্যবস্থা। ভারতে 2015-16 সালের প্রায় 48% জলসেচই কূপ ও নলকূপের মাধ্যমেই হয়েছিল।
এখন এই নলকূপের জলসেচ ব্যবস্থার কি কি সুবিধা রয়েছে? 1 নম্বর, খাল ও জলাশয় নির্মাণে যেমন প্রচুর চাষযোগ্য জমি নষ্ট হয়, প্রচুর শ্রমিক লাগে, অর্থেরও প্রয়োজন হয়, কিন্তু কূপ নলকূপ ব্যবস্থায় জমি, অর্থ, সময় সবকিছুরই সাশ্রয় হয়। 2 নম্বর, খাল ও জলাশয় খনন করলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে, যেটা কূপ বা নলকূপের ক্ষেত্রে পরিবেশ ব্যবস্থা বা পরিবেশ বান্ধব জলসেচ ব্যবস্থা গড়ে ওঠে। 3 নম্বর, জলাধার ও খালের সঞ্চিত জল দ্রুত বাষ্পীভূত হয়, অর্থাৎ জলের অপচয় ঘটে, কিন্তু ভৌমজল বাষ্পীভূত হয় না বলে জলের অপচয় অনেক কম হয়। 4 নম্বর, শুখা মরশুমে রবি শস্য বা জায়িদ ফসল চাষ করতে অল্প পরিমাণ যেটুকু জল ব্যবহৃত হয় তার বেশিরভাগটাই কূপ ও নলকূপের মাধ্যমে সরবরাহ করা হয়, অর্থাৎ জনপ্রিয়, সুবিধাজনক, জলের অপচয় রোধকারী জলসেচ ব্যবস্থাই হল কূপ ও নলকূপ সেচ ব্যবস্থা। 3 নম্বর প্রশ্নটি হল, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে বা বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো, এবং এই পরিকল্পনার উদ্দেশ্যগুলোই বা কী? এখন বহুমুখী নদী পরিকল্পনার ধারণা কিভাবে এলো? ব্রুকল্যান্ড কমিশনের স্থিতিশীল উন্নয়নের দৃষ্টিভঙ্গিতে বলা যায়, নদীর জলসম্পদ প্রকৃতভাবেই মানুষের একাধিক প্রয়োজন পূরণের উদ্দেশ্যে এই ধারণা গড়ে ওঠে। মিশর, চীন, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের মতোই ভারতেও বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কাজে নদীর জলকে ব্যবহার করার চেষ্টা শুরু হয়েছিল স্বাধীনতার পূর্বেই। সংজ্ঞা হিসেবে বলা যায়, গতিশীল, প্রবহমান, অবরুদ্ধ সম্পদ রূপে নদীর জলকে প্রযুক্তিগত উপায়ে একাধিক মানুষের কাজে হিতকারী যে ব্যবস্থাপনা গড়ে ওঠে তাকেই বহুমুখী নদী পরিকল্পনা বলে। অর্থাৎ নদীর জলের একাধিক ব্যবহার হল বহুমুখী নদী পরিকল্পনা। এই বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য বা ব্যবহার কি? 1 নম্বর, প্রাথমিক ব্যবহারিক গুরুত্ব হল নদীর নিম্ন প্রবাহে বন্যার যে ভয়ঙ্কর পরিস্থিতি সেই প্রতিকূলতাকে জয় করা। যেমন বাংলার দুঃখের নদ দামোদর ডিভিসি পরিকল্পনা রূপায়ণের পর বাংলার কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। 2 নম্বর, শুখা মরশুমে নিত্যবহ খালের মাধ্যমে কৃষি জমিতে জলের যোগান অব্যাহত রাখা সম্ভব হয়েছে। যেমন ভাকরা নাঙ্গাল পরিকল্পনার প্রধান উদ্দেশ্যই হল পাঞ্জাব সমভূমিতে নিরবিচ্ছিন্ন জলসেচের ব্যবস্থা সচল রাখা। 3 নম্বর, বৃহৎ জলাধারগুলি থেকে যে খালগুলি কাটা হয় সেগুলি পরিবহন ও যোগাযোগ মাধ্যম রূপেও কাজ করে। যেমন যুক্তরাষ্ট্রের ফ্রঞ্চর হ্রদ অঞ্চলে ওয়েল্যান্ড খাল যোগাযোগ ও পরিবহনের মাধ্যম রূপেও কাজ করে চলেছে। 4 নম্বর, পরিকল্পিত ব্যবস্থাপনায় নদীর জলকে পুনঃব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে। যেমন ডিভিসি প্রকল্পের মাইথন, পাঞ্চেত জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে। এছাড়া ইকো ট্যুরিজম ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জলাধারগুলিতে মাছ চাষ করে বিকল্প আয়ের সন্ধান দেওয়া গেছে। অর্থাৎ ব্যবহারিক গুরুত্ব যথেষ্টই অর্থবহ। 4 নম্বর প্রশ্নটি হল, ভারতীয় কৃষিতে জলসেচ ব্যবস্থার 3টি প্রয়োজনীয়তা লেখো। ভারতীয় কৃষি ও জলসেচ। কৃষি নির্ভর ভারতে কৃষিকার্যের সাফল্যের প্রধান শর্তই হল সারা বছর নিরবিচ্ছিন্ন জলসেচের ব্যবস্থা। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রয়াসে ভারতে জলসেচভুক্ত কৃষিজমির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেয়েছে, যার প্রতিফলন ভারত খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কৃষকের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। জলসেচ ব্যবস্থার প্রয়োজনীয়তা কি? 1 নম্বর, মৌসুমি নির্ভরতা। মৌসুমি বায়ু অনিশ্চিত, অনিয়মিত, অসম বৃষ্টিপাতের বন্টন, তাই বর্ষাকালীন
খরা পরিস্থিতি সৃষ্টি হয়। এই প্রতিকূলতাকে মোকাবিলা করতে কৃষির সাফল্য জলসেচ নির্ভর হয়। যেমন গত 2015 সালে বর্ষার ঘাটতি পরোক্ষভাবে ভারতের জিডিপি বৃদ্ধির উপর প্রভাব ফেলেছিল। 2 শুখা মরশুমে জলের সরবরাহ। ভারতে বর্ষাকাল 3 মাস হলেও নিরবিচ্ছিন্ন সারা বছর ধরে কৃষিকাজে জলের যোগান অত্যাবশ্যক। চাষের ক্ষেত্রেও জলসেচ অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তাই পশ্চিমবঙ্গে দেখা যায় নদী তীরবর্তী অঞ্চলে জলাশয়ের চারপাশে সারা বছর কৃষিকাজ, অর্থাৎ জমিগুলি হচ্ছে বহুফসলি। 3 বলা যায় খাদ্য সুরক্ষা ও সবুজ বিপ্লব। 1960-এর দশকেই যে ভারতের সবুজ বিপ্লব ঘটেছিল তার দ্বিতীয় প্রধান উপাদান ছিল হচ্ছে জলসেচ ব্যবস্থা। বর্তমানে ভারতের সেচ সীমিত জমির পরিমাণের মাত্র 68%, কিন্তু জনসংখ্যার দ্রুত বৃদ্ধিতে খাদ্য সংকট মোকাবিলায় সেচযোগ্য জমির আয়তন বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 3 মানের 5 প্রশ্নটি হতে পারে, ম্যানগ্রোভ অরণ্যের 4টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো এবং ভারতের 2টি স্থানে অবস্থান লেখো। অবস্থান: নদী মোহনার খাঁড়ি অঞ্চলে কর্দমাক্ত বা লবণাক্ত শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়। ভারতে বিশেষ কিছু অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, তার মধ্যে বৃহত্তম সুন্দরবন, এছাড়া মহানদীর ভিতরকণিকা অভয়ারণ্য, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং কচ্ছের রানে এই ধরনের ম্যানগ্রোভ অরণ্য লক্ষণীয়। এই ম্যানগ্রোভ অরণ্য অন্যান্য স্বাভাবিক উদ্ভিদ থেকে অভিযোজনগত বৈশিষ্ট্যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং বৈশিষ্ট্যপূর্ণ। 1 বৈশিষ্ট্য: শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে বলে উদ্ভিদগুলির শ্বাসমূল দেখা যায়। আসলে মাটিতে খনিজ লবণ এত বেশি পরিমাণে থাকে যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাই এই শ্বাসমূল দেখা যায়। 2 নরম এবং কর্দমাক্ত মাটি হওয়ায় গাছগুলি যাতে পড়ে না যায় সেজন্য গাছগুলির প্রধান মূল নষ্ট হয়ে একাধিক ঠেস মূল গড়ে ওঠে। 3 এটি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা হওয়ায় জল থাকলেও এই জল উদ্ভিদ গ্রহণ করতে পারে না, অর্থাৎ বাষ্পমোচন রোধ করার জন্য গাছগুলির পাতা ক্ষুদ্র হয়, মোমের আস্তরণযুক্ত হয় এবং কিউটিকলের সংখ্যাও খুব কম থাকে। 4 বৈশিষ্ট্য: জোয়ার ভাটায় ফলগুলি যাতে ভেসে না যায় এবং লবণাক্ত জলে অঙ্কুরোদ্গম বাধাপ্রাপ্ত না হয়, তাই গাছে থাকাকালীনই এদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। সুন্দরী, গরান, গেওয়া, কেয়া প্রভৃতি বিভিন্ন ম্যানগ্রোভ উদ্ভিদের এই সমস্ত অভিযোজনগত বৈশিষ্ট্য লক্ষণীয়। 3 মানের 6 প্রশ্ন হল, সামাজিক বনসৃজন বা সোশ্যাল ফরেস্ট্রি কি? প্রবর্তক ও ব্যবহার: জীববিজ্ঞানী ওস্টবি প্রথম সামাজিক বনসৃজন কথাটি ব্যবহার করেছিলেন। সংজ্ঞা: 1976 সালে ভারতের কেন্দ্রীয় কৃষি মন্ত্রক এবং অরণ্য মন্ত্রকের যৌথ উদ্যোগে স্থানীয় মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণে যে কোনো পরিমাণ জমিতে ন্যূনতম একটি বৃক্ষরোপণ কর্মসূচিকেই সামাজিক বনসৃজন বলা হয়েছে। উদ্দেশ্য কী ছিল? প্রথম, স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নতি ও বিকল্প আয়ের ব্যবস্থা করা। 2 গ্রামীণ অর্থব্যবস্থার উন্নতির পাশাপাশি শহরমুখী মানুষের পরিব্রাজন রোধ করা। 3 স্থানীয় মানুষের উন্নতির পাশাপাশি বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ এবং দেশের জিডিপি বৃদ্ধি করা।
আমরা কি সাফল্য ভারতের পরিপ্রেক্ষিতে পেয়েছি? না, যেখানে 1981 সালে ভারতে অরণ্যের পরিমাণ ছিল মাত্র 17.6%, 1900 সালের পর একবিংশ শতকে 2014-15 সালে তা বেড়ে হয়েছে প্রায় 21.4%। অর্থাৎ এটি খুব আশাপ্রদক একটি পদক্ষেপ বা প্রকল্প। 3 নম্বর মানের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে ভূপ্রাকৃতিক 3টি পার্থক্য লেখো। প্রথম পার্থক্যের বিষয় হচ্ছে উৎপত্তি। ভারতের পূর্ব উপকূলটি পূর্ববাহিনী নদীগুলির পরিসঞ্চয় এবং সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়েছে, অর্থাৎ সঞ্চয়জাত উপকূল। অন্যদিকে পশ্চিম উপকূলটি ভূ আলোড়নের ফলে ভারতীয় পাত এবং আরবীয় পাতের সংঘর্ষে উত্থিত হয়ে সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে কোঙ্কণ উপকূল এই ধরনের একটি উত্থিত উপকূল। কিন্তু আমাদের কেরালার যে মালাবার উপকূল প্রথমে উত্থিত হলেও পরে সেটি অবনমিত হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে ভূ আলোড়নের ফলে আমাদের পশ্চিম উপকূল সৃষ্টি হয়েছে। উপকূলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। কন্যাকুমারিকা থেকে সুবর্ণরেখা নদী পর্যন্ত উপকূলের দৈর্ঘ্য প্রায় 1500 কিলোমিটার, প্রস্থ 80 থেকে 120 কিলোমিটার এবং উচ্চতা 2 থেকে 5 মিটার হয়ে থাকে। অন্যদিকে পশ্চিম উপকূলের ক্ষেত্রে কন্যাকুমারিকা থেকে আরব সাগর পর্যন্ত বা কচ্ছ কাম্বে উপসাগর পর্যন্ত প্রায় 1500 কিলোমিটার দীর্ঘ, কোথাও 10, কোথাও 80 কিলোমিটার প্রশস্ত এবং 7 থেকে 12 মিটার উচ্চতার হয়। তবে মালাবার উপকূলে কখনো কখনো সমুদ্র জলতল থেকে 1 থেকে 2 মিটার নিচেও উপকূল তৈরি হয়েছে। তবে এই উপকূলের সঙ্গে কয়াল বা লেগুন এগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বহন করে। 3 নম্বর বৈশিষ্ট্য উপকূলের প্রকৃতি। পূর্ব উপকূলটি ভগ্নতা খুবই কম, মৃদু ঢালু। করমণ্ডল ও উত্তর সরকার উপকূলে সর্বত্রই প্রায় বালিয়াড়ি চোখে পড়ে। কিন্তু পশ্চিম উপকূলের ক্ষেত্রে দেখা যায় উপকূলটি বেশিরভাগই ভগ্ন, স্বাভাবিক বন্দর গড়ে উঠেছে, এখানে ভূমিঢাল অধিক। তাই এখানে মালাবার উপকূলে যে টেরিস বা থেরিস নামক বালিয়াড়ি গড়ে উঠেছে, তাছাড়া আর অন্যত্র কোনো বালিয়াড়ি দেখা যায় না। এই সম্পর্কে একটি ছবি নিচে দেওয়া রয়েছে। 3 নম্বর মানের 8 নম্বর প্রশ্নটি হল লোহিত মাটি ও ল্যাটেরাইট মাটির মধ্যে পার্থক্য লেখো। প্রথমে পার্থক্যের বিষয় হচ্ছে উৎপত্তি। লোহিত মাটির ক্ষেত্রে দেখা যায় উচ্চ উষ্ণতা এবং স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে, অর্থাৎ যেখানে উষ্ণতা প্রায় 25 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, 100 থেকে 150 সেন্টিমিটার বৃষ্টিপাত, সেখানে লোহা সমৃদ্ধ লোহিত মাটির সৃষ্টি হয়েছে। অন্যদিকে যেখানে উচ্চ উষ্ণতা, অর্থাৎ যেখানে উষ্ণতা 28 থেকে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস, তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার, সেখানে ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায় ল্যাটের মাটি সৃষ্টি হয়েছে। মৃত্তিকার উপাদান এবং প্রক্রিয়া। লোহিত মাটিতে বালি এবং পলি প্রধান উপাদান, আংশিকভাবে জারিত এবং জলযোজন প্রক্রিয়ায় বিয়োজিত হয়ে এই মাটির সৃষ্টি হয়েছে। অন্যদিকে ল্যাটেরাইট মাটির ক্ষেত্রে অক্সিডেশন প্রক্রিয়ায় যে সেসকুই অক্সাইড উৎপন্ন হয় তা দানাদার অসংখ্য ছিদ্রযুক্ত ল্যাটেরাইট মাটি সৃষ্টি করে। উর্বরতা শক্তি। খনিজ পদার্থ এখানে উপস্থিত, মৃদু অ্যাসিডধর্মী, জল ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি, তাই উর্বরতা মাঝারি মানের হয়। তবে ইক্ষু, ধান প্রভৃতি ফসল জলসেচের উপর ভিত্তি করে এখানে চাষ করা হয়। অন্যদিকে ল্যাটেরাইট মাটি তীব্র অ্যাসিডধর্মী, খনিজ পদার্থ প্রায় শূন্য, স্থূল গ্রথনযুক্ত হওয়ায় উর্বরতা নেই বললেই চলে। তবে কফি, চা, রাবার প্রভৃতি বাগিচা ফসল এই মাটিতে ভালো চাষ করা যায়। এই প্রসঙ্গে ভারতের মানচিত্রে বন্টন দেওয়া রয়েছে। 9 নম্বর প্রশ্ন,
যার মান 3। উত্তর ভারতের নদ নদীর সাথে দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখ। প্রথম কলামে আমরা রেখেছি উত্তর ভারতের নদ নদী, দ্বিতীয় কলামে রেখেছি পার্থক্যের ভিত্তি বা বিষয়, তৃতীয় কলামে রেখেছি দক্ষিণ ভারতের নদ নদী। তো এখন আমরা মধ্যদিক ভাগে যে পার্থক্যের ভিত্তি বা বিষয় রয়েছে সেটাকে প্রথম আলোচনা করব। যে উৎপত্তির সময়কাল ও প্রকৃতি, তার ভিত্তিতে আমরা যদি দেখি যে উত্তর ভারতের নদ নদীগুলি সাধারণভাবে ক্রিটেসিয়াস যুগের শেষ এবং টার্সিয়ারি যুগের প্রথমে সৃষ্টি হয়েছে, অর্থাৎ বয়সে নবীন, এবং পরবর্তী সময়ে শিবালিক হিমালয় গঠিত হলেও নিম্নক্ষয়ের মাধ্যমে তার আগের প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়েছে। তাই এই উত্তর ভারতের বেশিরভাগ বৃহৎ নদীগুলি পূর্ববর্তী নদী, যেমন সিন্ধু, তিস্তা প্রভৃতি। অন্যদিকে দক্ষিণ ভারতের নদীগুলি প্রিক্যাম্বিয়ান যুগে সৃষ্টি হয়েছে, অর্থাৎ বয়সে প্রাচীন। বেশিরভাগ নদী যে পশ্চিমের যে উচ্চভূমি বা পশ্চিমঘাট পর্বতশ্রেণী থেকে সৃষ্টি হয়ে পূর্ব দিকে প্রাথমিক ঢাল বরাবর বা প্রারম্ভিক ঢাল বরাবর প্রবাহিত হয়েছে, অর্থাৎ দক্ষিণ ভারতের নদীগুলি হচ্ছে অনুগামী প্রকৃতির নদী, যেমন গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি বৃহৎ নদীগুলি। 2 নম্বর পার্থক্যের ভিত্তি বা বিষয় হল নদীখাতের আকৃতি। উত্তর ভারতের নদ নদীর ক্ষেত্রে যদি আমরা দেখি যে পাললিক শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তার ফলে দ্রুত হারে ক্ষয় পায়, সেই জন্য নদীখাত শুষ্ক অঞ্চলে আই এবং আর্দ্র জলবায়ু অঞ্চলে ভি আকৃতির হয়। তবে নদীটির মধ্য এবং নিম্ন প্রবাহে ধীরে ধীরে চওড়া হয়েছে, গভীরতা হ্রাস পেয়েছে। কিন্তু দক্ষিণ ভারতের নদ নদীর ক্ষেত্রে যদি আমরা দেখি সমস্ত প্রবাহটাই প্রায় মালভূমি প্রবাহ, সেখানে উপত্যকা কিন্তু প্রশস্ত, কিন্তু নদী অগভীর প্রকৃতির হয় এবং নদীগুলি অপেক্ষাকৃত সংকীর্ণ হয়। 3 নম্বর পার্থক্যের বিষয় হচ্ছে জলের উৎস, নদীর দৈর্ঘ্য এবং আয়তন। উত্তর ভারতের নদ নদীগুলি বরফ গলা জলে পুষ্ট, অর্থাৎ চিরপ্রবাহী, অববাহিকার আয়তন সুবিশাল ও দৈর্ঘ্যও বেশি। কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে আমরা দেখব নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় অনিত্যবহ প্রকৃতির হয়, নদীর দৈর্ঘ্য কম এবং অববাহিকার আয়তনও কম হয়। এই প্রসঙ্গে যদি আমরা দেখি যে উত্তর ভারতের প্রধান নদী গঙ্গার দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার, কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা অর্থাৎ গোদাবরী নদীর দৈর্ঘ্য প্রায় 1465 কিলোমিটার। এর পরিপ্রেক্ষিতে একটি চিত্র নিচে দেওয়া রয়েছে।